বাংলাদেশকে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট স্বৈরাচার যে জায়গায় নিয়ে গেছে, সেটা নির্বাচন, আন্দোলন সবকিছু কিন্তু একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। স্বাভাবিক রাজনীতি তো দেশে রাখে নাই, রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন সাবেক বাণিজ্যমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্তমানে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থাটা আসলে কি, কেমন চলছে দেশের অর্থনীতি? না, সার্বিক পরিস্থিতি, ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরে তো স্বাভাবিকভাবে এখন রাজনীতির অঙ্গনে যেটা মূল বিষয় হচ্ছে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়া। এবং গণতান্ত্রিক অর্ডারে ফিরে পুরো আন্দোলনটাই ছিল 15-16 বছর ধরে জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, এইসব, এবং দুর্নীতি বিরোধী, দ্রব্যমূল্য ইত্যাদি সব কিছু মিলিয়ে, লুটপাট, এসবের বিরুদ্ধে আন্দোলন। মূলত সব কিছুর মূলে ছিল একটি অনির্বাচিত অবৈধ দখলদার সরকার, এবং সেটা যেহেতু অনির্বাচিত ছিল, জনগণের ভোট ছিল না, একজন দৈত্য সৃষ্টি হয়েছে, একজন স্বৈরাচার সৃষ্টি হয়েছে, ফ্যাসিস্ট সৃষ্টি হয়েছে। সেটা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র পথ হচ্ছে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সরকার হতে হবে, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, জবাবদিহি হবে। এবং রাজনৈতিক অঙ্গনে আগামী দিনের নির্বাচনকে নিয়ে স্বাভাবিকভাবে জনগণের মধ্যে উৎসাহ আছে। বিশেষ করে নতুন প্রজন্ম যারা গত 2-3টে নির্বাচনে, 3-4টা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, এবং ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে যে অবৈধ সরকার সৃষ্টি হয়েছে, তার কারণে বাংলাদেশ আজকে এর মধ্যে, এই অবস্থার মধ্যে পতিত হয়েছে। যেখান থেকে বের হওয়ার জন্য জনগণ ভোট দিতে চাই, তাদের মালিকানা ফিরে পেতে চাই, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে চাই যারা তাদের কাছে জবাবদিহি থাকবে। এবং এই জবাবদিহিতার কারণেই কিন্তু আজকে, অভাবের কারণে, জবাবদিহিতা না থাকার কারণে আজকে বাংলাদেশ যেখানে পতিত হয়েছে, এখান থেকে বের হতে হলে আমাকে গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। বাংলাদেশের এবং এর মধ্যে দেশের মধ্যে যে কিছু সংস্কারের প্রয়োজন আছে, অনেকগুলো সংস্কার, তো সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া, এবং এই সংস্কারগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। সংস্কার তো কোনো ব্যক্তির ব্যক্তিগত বিষয় না, কোনো গোষ্ঠীরও কিছু না। সংস্কার হচ্ছে দেশের জনগণের জন্য, এবং এই সংস্কার প্রক্রিয়া জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে হতে হবে। সুতরাং যেখানে আমরা যেসব বিষয়ে জাতি ঐক্যমত্য হয়ে গেছে, সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে। যেখানে দ্বিমত থাকবে, দ্বিমত থাকাটাই স্বাভাবিক, প্রত্যেকটি দল, বিভিন্ন গোষ্ঠীর নিজস্ব চিন্তা আছে, দ্বিমত তো থাকবে। যে জায়গাগুলোতে দ্বিমত আছে, সেখানে আপনাকে জনগণের ভোটে, আগামী নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সেই পরিবর্তনগুলো আনা খুবই সম্ভব সংসদের মাধ্যমে। না, এটা তো আমরা তো এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপর আমরা তো কোনো রকমের সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে আমরা চাই না। আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইন্টেরিয়াম সরকারকে সমর্থন দিয়েছি, তারা যাতে সুষ্ঠুভাবে এই ট্রানজিশনটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক অর্ডার নিয়ে যেতে পারে, সেজন্য আমরা সহযোগিতা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। এবং এই ট্রানজিশনটা যত তাড়াতাড়ি সম্ভব এটা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা, সেটাই হচ্ছে আজকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্বাভাবিকভাবে যতক্ষণ না বাংলাদেশে আপনার নির্বাচিত সরকার না হবে, ততক্ষণ পর্যন্ত যে স্টেক হোল্ডাররা যারা আছে, তারা তো সবাই সিদ্ধান্ত নিতে পারছে না। একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের, ওরা তো ইন্টেরিয়াম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকারই। সুতরাং এইখানে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো স্টেক হোল্ডারদের আছে দেশে বিদেশে, সবাই অপেক্ষা করছে। তাছাড়া আপনি পলিটিক্যাল ওয়েট এবং পলিটিক্যাল মোবিলাইজেশন একটা দেশ চালাতে গেলে এবং জনগণের মতামতের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে তো গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে, নির্বাচিত সরকারে ফিরে যেতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করা উচিত। আমরা কোনো সময়সীমা বেঁধে দিচ্ছি না, যৌক্তিক বলা হচ্ছে, এবং আমার মনে হয় যে কোনো বিজ্ঞ মানুষের যৌক্তিক সময় না বোঝার কোনো কারণ নেই। না, আমরা তো 31 দফা সংস্কারের কথা 1 বছরের অধিককাল সময় আগে
আমরা দিয়েছি। এটা তো কোনো এখন যে সংস্কারের আলোচনা হচ্ছে তার বহু আগে আমরা 6 বছর আগে ভিশন 2030 মাধ্যমে বিএনপির সংস্কারের কথাগুলো বলেছি, 27 দফা দিয়েছি। তার পরবর্তীতে আবার আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমরা আছি, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আলাপ আলোচনার মাধ্যমে, বিতর্কের মাধ্যমে আমরা 31 দফা সংস্কারের কথা বলেছি। 1 বছরের অধিককাল সময় আগে, আরও আগে। তখন সংস্কার নিয়ে এখন যারা আলাপ করছে তখনও তারা সিনে আসে নাই। সুতরাং সংস্কার নিয়ে কারো ভাবার কোনো কিছু নাই, ভাবারও কিছু নাই। সবাই জানে বাংলাদেশ সংস্কার করতে হবে, এবং কি কি সংস্কার সেটাও আমার মনে হয় একটা জাতীয়ভাবে একটা ঐক্যমতের কাছাকাছি আছে। কিছু কিছু জায়গায় তো দ্বিমত থাকবেই, স্বাভাবিক। বিভিন্ন দলের বিভিন্ন চিন্তা থাকতে পারে, তবে বেশিরভাগ জায়গায় আমার মনে হয় কোনো সমস্যা নাই। এবং এই সংস্কার আমি তো আগেই বলেছি, যত তাড়াতাড়ি সম্ভব যেখানে ঐক্যমত হয়ে গেছে এগুলোতে আমরা শেষ করে নির্বাচনী প্রক্রিয়া, যে সংস্কারগুলো দরকার শেষ করে নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে বাকি সংস্কার প্রত্যেকটি দল তাদের ম্যান্ডেট জনগণ থেকে নিয়ে সংস্কার করবে। এটা তো, আর সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে যে সংস্কার হবে 1 বছর পরে সেই সংস্কার বাতিলও করতে হতে পারে। সুতরাং সংস্কার হচ্ছে সময়ের উপযোগী, আর এটা একমাত্র করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। কারণ সংস্কারের এই প্রক্রিয়া আপনি গণতান্ত্রিকভাবে করতে গিয়ে যেখানে যেখানে কারেকশনের প্রয়োজন হয় সেটা আপনি জনগণের সমর্থন নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে যে কারেকশনগুলো করতে পারে। আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে যখন সংস্কার হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আপনার কারেকশনগুলো হতে থাকে, ফিল্টারেশনগুলো হতে থাকে। এই জন্য এটাতে তখন হয় কি, এটা টেকসই হয়। আপনি এখন আমরা 20-50 জন লোক মিলে তো বাংলাদেশের আগামী 50 বছরের সংস্কার করতে পারবো না, এবং এটা কারো অধিকারও নেই। যে আপনাকে যেটা করতে হবে এই সংস্কার যেগুলো ঐক্যমত ঠিক আছে, বাকিগুলো আপনি গণতান্ত্রিক অর্ডারের মধ্যে ছেড়ে দিতে হবে। বিভিন্ন কারেকশন হবে, ফিল্টারেশন হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনারশিপ থাকে এখানে। এটা যখন আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে করবেন, এটা একটা মালিকানা থাকে, এটা টেকসই হয়। তা না হলে আপনি কেউ সংস্কার করলো আর কেউ সেটা মানলো না, সেই সংস্কার তো কোনো দাম নেই। এখানে আপনার একটা প্রক্রিয়ার মাধ্যমে টেকসই একটা সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে করা সবচেয়ে ভালো, যেখানে দ্বিমত আছে। আর যেখানে ঐক্যমত আছে সেখানে সমস্যা নেই। এটা সম্ভব, কারণ আমরা এই যে 31 দফার সংস্কারের কথা আমরা বলেছি, সেগুলো আমরা কিন্তু আমাদের যুগপৎ আন্দোলনে আমরা যারা সহযোগী, আমরা সবাই মিলে কিন্তু 31 দফার সংস্কারের কথা বলেছি। এবং এর সাথে আরও যোগ হয়েছে এর বাইরেও যারা আছে, অনেকে এগুলোর সাথে সার্বিকভাবে না হলেও অনেক জায়গায় ঐক্যমত আছে। সুতরাং অনেকটা জাতীয় ঐক্যমতের এখানে একটা বিষয় রয়ে গেছে। প্রায় 50টির কাছাকাছি দল এই ঐক্যমতে আমাদের সাথে ঐক্যমত আছে এখানে এই 31 দফার জন্য। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা যারা এই সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছি ঐক্যবদ্ধভাবে, এই জন্য নির্বাচনের পরে জনগণ যদি রায় দেয় আমাদের পক্ষে, আমাদের দল থেকে যে জন্য বলা হচ্ছে আমরা একটা জাতীয় সরকার করব। জাতীয় সরকার করে আমরা যারা এই সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছি সবাই মিলে এটা বাস্তবায়ন করব। সুতরাং এটা একটা বিরাট কমিটমেন্ট, কিন্তু এটা কিন্তু জাতির কাছে একটা বড় প্রতিজ্ঞা, কিন্তু বড় প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞাবদ্ধ আমরা এটা। সুতরাং আমরা সবাই মিলে এই 31 দফা বাস্তবায়ন করব নির্বাচনের পরে জাতীয় সরকারের মাধ্যমে। এটা একটা মেসেজ যে আমরা কত সিরিয়াস এটার ব্যাপারে, আমাদের কমিটমেন্টটা এখানে কত বেশি, যে বিএনপি একা সরকার গঠন করার ইচ্ছা নাই, এটা জাতীয় সরকারের মাধ্যমে এটার বাস্তবায়ন হবে। সুতরাং এটা অনেক বড় কমিটমেন্ট। এটা হয়তো ঘোড়ার আগে গাড়ি নেওয়ার মতো, বলে না, ঘোড়ার আগে গাড়ি জোগাড় করার মতো অবস্থা আর কি। আপনি যে এখানে একটা নির্বাচিত সরকারই থাকবে না, আপনি এই লোকাল গভর্নমেন্ট করতে যাবেন যেখানে জাতীয় নির্বাচিত সরকার থাকবে না। একটা নির্বাচিত সরকার পরে আপনি যখন লোকাল গভর্নমেন্ট করতে যাবেন, এগুলা জাতীয় নির্বাচনের সাথে একটা নির্বাচিত সরকারের পরে যখন একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়, এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। এখানে নির্বাচিত সরকারের অধীনে লোকাল গভর্নমেন্ট, আর এমনিতে ধরেন ইন্টেরিয়াম গভর্নমেন্টের অধীনে নির্বাচিত লোকাল গভর্নমেন্টের অনেক বড় ব্যবধান আছে। সুতরাং এই বিষয়টা আমার মনে হয় এটা সরকার গঠন হওয়ার পরে তারাই লোকাল গভর্নমেন্ট
দেবে। কারণ এইখানে লোকাল গভর্নমেন্ট দিতে গিয়ে যে সময় নষ্ট হবে, এখানেও একটা দীর্ঘ সময় চলে যাবে। সুতরাং দেশের নির্বাচিত সরকার গঠন করা হচ্ছে এই মুহূর্তের দাবি। জাতীয় সরকার গঠনের পরে আপনি লোকাল গভর্নমেন্ট সরকার নির্বাচনগুলো, কারণ লোকাল গভর্নমেন্ট তো অনেকগুলো আছে, এগুলো স্তরে স্তরে আপনাকে করতে হবে। এবং এটা জাতীয় সরকার গঠনের পরে এটা সুষ্ঠুভাবে সময় নিয়ে স্তরে স্তরে আপনাকে করতে হবে। সুতরাং এই ঘোড়ার আগে গাড়ি জোগাড় করলে তো হবে না। সুতরাং আপনাকে এটা জিনিসটা বুঝতে হবে। কেন সংবিধান পরিবর্তনের কথা তো সবাই বলছে, যে এই সমস্ত জায়গায় আমরা ঐক্যমত আছি, সেখানে যদি কিছু করার প্রয়োজন হয় সেটা করা যেতে পারে। আর যেখানে ঐক্যমত নাই সেটা আপনি পরবর্তী সংসদের জন্য আপনাকে রাখতে হবে, নির্বাচিত সংসদের জন্য। না, নির্বাচন কমিশন তো গঠন করা হয়েছে, এটাকে শক্তিশালী করার জন্য আমরা আগেও বলেছি, আমাদের 31 দফার মধ্যেও আছে। এটাকে ইন্ডিপেন্ডেন্টলি যাতে ওরা কাজ করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারে, এটাই হচ্ছে মূল কথা। প্রভাবিত না হয়ে পুলিশও নির্বাচনী ব্যবস্থায় এবং নির্বাহী বিভাগ নির্বাচনী ব্যবস্থা যারা কাজ করবে নিশ্চিত করতে হবে এরা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং সত্যিকার অর্থে নির্বাচন কমিশনের অধীনে স্বাধীনভাবে কাজ করে এবং তারা জনগণের ভোটাধিকার প্রয়োগের যে অধিকারটি আছে সেটা নিশ্চিত করতে পারে। না, বিএনপির আন্দোলন তো 16-17 বছর ধরে চলতেছে। এটা তো আন্দোলন তো, এটা তো আমরা তো 16 বছর ধরে বিএনপির 60 লক্ষ লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, জেলে মৃত্যুবরণ করেছে চিকিৎসা না পেয়ে, পুলিশের কাস্টডিতে মৃত্যুবরণ করেছে, পঙ্গু হয়েছে, বাড়িঘর ছাড়িয়েছে, চাকরি ব্যবসা হারিয়েছে। তো বিএনপির এবং দেশনেত্রী বেগম জিয়া, খালেদা জিয়া আজকে জীবন বাঁচানোর তার জীবন যুদ্ধে উনি লড়ছেন এখনও, কারণ ওনাকে অন্যায়ভাবে শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ওনাকে জেলে পাঠিয়ে যে ওনার জীবনের সাথে আজকে মৃত্যুর সাথে ওনার মৃত্যুর সাথে উনি লড়ছেন। সুতরাং সবচেয়ে বড় স্যাক্রিফাইস হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এখানে এই আন্দোলনে। কারণ ওনার অবস্থানের কারণে, ওনার শক্ত অবস্থানের কারণে, অটল অবস্থানের কারণে জাতি কিন্তু দাঁড়াতে পেরেছে এবং জাতি সাহস পেয়েছে, আন্দোলন অব্যাহত ছিল। বিএনপির উপর তো নিপীড়ন নির্যাতন করেও বিএনপিকে কিন্তু থামাতে পারে নাই। বিএনপি নেতাকর্মীরা তাদের যে ত্যাগ, এটা তো আমি বলে শেষ করতে পারবো না। এবং তাদের উপর যে ধরনের চাপ ছিল বিএনপি নেতাকর্মীদের উপর গত 10-15 বছর ধরে, সেটাকে উপেক্ষা করে জীবন বিসর্জন দিয়ে, সব স্বার্থ বিসর্জন দিয়ে একটি দল কী ধরনের ত্যাগ করতে পারে গণতান্ত্রিক অধিকারের জন্য, ফর এ কজ, সেটা হচ্ছে বিএনপি হচ্ছে একটা বড় উদাহরণ। কিন্তু এত দীর্ঘ সময়, এত চাপ, এত ক্ষয়ক্ষতি, দলও ছাড়ে নেই। এবং আমি তো বলি যে বিএনপির নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি সোনায় তৈরি হয়েছে। আপনি এরকম একটি দল এখন খুঁজে পাবেন না, এবং এটাই বিএনপির সবচেয়ে বড় শক্তি কিন্তু। এবং তারেক রহমান সাহেব, তার যে স্যাক্রিফাইস, উনি বিদেশে থেকে যে নেতৃত্ব দিয়েছেন, আপনি দেশে থেকে ওই নেতৃত্ব দেওয়া সম্ভব কিনা আমরা মাঝে মাঝে, উনি যেভাবে জাতিকে ইউনাইটেড করেছেন, সম্মিলিতভাবে দিনরাত কাজ করেছেন অনলাইনে উনি, এবং সারা দেশকে উনি ঐক্যবদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং সাহস দিয়েছেন। টেক ব্যাক বাংলাদেশ, এই স্লোগান কিন্তু মানুষের মনে ধারণ করেছে বাংলাদেশের মানুষ। এবং সত্যিই যে ওনার নেতৃত্বে উনি প্রমাণ করেছেন যে বিদেশে থেকেও যে নেতৃত্ব দেওয়া যায় এবং জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, জাতিকে করা যায়, মোটিভেশন করা যায় একটা জাতিকে। এটা তো তারেক রহমান সাহেবই এটার প্রমাণ। কঠিন চ্যালেঞ্জ। আপনি বাংলাদেশকে শেখ হাসিনার এই ফ্যাসিস্ট স্বৈরাচার যে জায়গায় নিয়ে গেছে, সেটা নির্বাচন, আন্দোলন, সব কিছুই কিন্তু একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। স্বাভাবিক রাজনীতি তো দেশে রাখে নাই, রাজনীতিটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তো অনেক আপনার আগের পুরনো দিনের রাজনীতির মাধ্যমে আপনি করতে পারবেন না। আর রাজনীতিতে আপনাকে নতুন ধারা সৃষ্টি করতে হবে, যেটা উনি করেছেন ইতিমধ্যে। একটা নতুন চিন্তা এনেছেন, নতুন মনোজগতের, বাংলাদেশের মানুষের যে নতুন মনোজগৎ সৃষ্টি হচ্ছে,
সেটা বিএনপি কিন্তু অনুধাবন করতে পারছে, বিএনপি কিন্তু ধারণ করেছে এবং বিএনপি ধারণ করে কিন্তু সেই পথেই চলছে। কারণ এখন যে মনোজগতে পরিবর্তন, এই যে রাজনৈতিক দল ধারণ করতে পারবে না, তাদের কিন্তু কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। এবং সবচেয়ে বড় কথা, তারেক রহমান সাহেব সেটা পূর্ণভাবে ধারণ করেছেন, বিএনপি ধারণ করেছে, এবং এর জন্য আমরা সঠিক পথে চলছি। আমি আশা করি আগামী দিনে বিএনপির রাজনীতি বাংলাদেশে একটা বড় ধরনের একটা রিফ্রেশিং একটি পরিবর্তন আনতে পারবে। কোনো অসুবিধা নেই, বৈষম্য বিরোধী ওনারা করতে পারে, আরও কেউ চাইলে করতে পারেন। এটা তো সকলের অধিকার রাজনৈতিক দল গঠন করা। আমরা স্বাগত জানাই সবাইকে, এটা তো সকলের অধিকার রাজনীতি করে। আমরা যে জন্য লড়েছি গত 16 বছর শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে, মানুষের অধিকারের জন্য, রাজনীতি করার অধিকারের জন্য, আপনার কথা বলার অধিকারের জন্য। শত ফুল ফুটতে দাও। হ্যাঁ, শত ফুল ফুটুক, ভালো তো। এটা তো রাজনীতিক অঙ্গনে আমি তো মনে করি একটা ভালো জিনিস। এটার জন্যই তো আমরা লড়েছি। না, আনুপাতিক হার তো প্রশ্নই ওঠে না। আমরা তো এই ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসি প্র্যাকটিস করি, এটা বাংলাদেশের, এটা শুধু রাজনীতির, এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি, এবং এটার সাথে রাষ্ট্রীয় সব স্ট্রাকচার সব কিছু জড়িত। হ্যাঁ, আর আপনি বাংলাদেশের মতো দেশে আপনি একটা সরকার যদি পরিচালিত, ডিসাইসিভলি যদি সরকার পরিচালিত করতে চান, এটা একেবারে এখানে কাজ করবে না। অনেকগুলো দেশের উদাহরণ আছে, আমি নাম বলতে চাই না কোনো দেশের। এবং সুতরাং ওই দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এই ধারাতেই আমরা বাংলাদেশের মানুষ ওয়েস্ট টাইপ ডেমোক্রেসি, আমাদের রাজনৈতিক কালচার, সংস্কৃতি, আমাদের রাষ্ট্র কাঠামো অর্জিত হয়েছে, আমাদের মনোজগতে এটা আমাদেরকে আমাদের মনোজগতেও আমাদের ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি আমরা ধারণ করেছি। এবং আমাদের রাজনীতিটা আমার মনে হয় এই ধারায় চলতে হবে। না, ব্যবসা তো ব্যবসায়ী যেখানে আপনি গত 15-16 বছরে তো একেবারে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো তো ভেঙে দেওয়া হয়েছে, মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এবং যে মডেলে তারা অর্থনীতি চালিয়েছে, এটা হচ্ছে আওয়ামী মডেল, অর্থাৎ লুটপাটের একটা মডেল। তো দেশের আপনার ব্যাংকে টাকা নেয়, শেয়ার বাজার ধ্বংস করে দিয়েছে, আপনার রিজার্ভ একেবারে তলানিতে চলে আসছে। সুতরাং এখান থেকে বেরিয়ে আসা খুবই কঠিন, তবে এটা সম্ভব। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে, এবং সবচেয়ে বড় কথা দুর্নীতিটা বন্ধ রাখতে পারলে, এবং পৃষ্ঠপোষকতার ব্যবসা বন্ধ করে দিতে হবে। ব্যবসা সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, তাহলে দেখবেন ক্রমান্বয়ে দেশ উঠে দাঁড়াচ্ছে। না, মামলা তো হতেই পারে, মামলা ব্যবসায়ীর কেন, সবার বিরুদ্ধে হতে পারে। মামলা তো আর কারোর পক্ষে, কারোর জন্য হবে, কারোর জন্য হবে না, এরকম কোনো আইন তো দেশের নাই। সেটা তো নির্ভর করে মামলার সঠিক একটা মামলা হচ্ছে কিনা, নাকি ওই গায়েবী মামলা। তো আমরা মামলার তো কত ধরনের কথা শুনলাম। আমরা সঠিক মামলা হলে কোনো অসুবিধা নাই, সেটা যদি ভিত্তি থাকে তা তো অসুবিধা কি না। আমাদের আন্তর্জাতিক অঙ্গনে তো আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বাংলাদেশের স্বার্থের, পরস্পর স্বার্থ সংরক্ষণ করি, সকলের সাথে আমাদের সম্পর্ক 3টা জিনিস। একটা হচ্ছে পরস্পরের প্রতি সম্মানবোধ থাকতে হবে, পরস্পরের স্বার্থ সংরক্ষিত করতে হবে, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এই 3টাই হচ্ছে ভিত্তি, সেটা যে দেশেই হোক। স্বৈরাচারের লোকজন তো এখনো আছে, কিন্তু তাদেরকে কেন যে বাদ দেওয়া যাচ্ছে না সেটা আমি বলতে পারবো না। সেটা তো আমার মনে হয় অভ্যন্তরীণ কি বলে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সেটা দেখতে হবে। এইগুলো তো একটা প্ল্যান থাকতে হবে, তাই না? একটা পরিকল্পনা। যারা দেশকে ধ্বংস করে আজকে এই জায়গায় নিয়ে আসছে, সহযোগী ছিল, এই লোকগুলো দিয়ে তো আপনি দেশ গড়তে পারবেন না। সুতরাং তাদের এই ব্যাপারে একটা পরিষ্কার পরিকল্পনা থাকা দরকার। এটা একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে, এবং এরা থাকলে বিদেশ থেকে যারা এই স্বৈরাচারকে সমর্থন করতে চায় তারা সাহস পাবে, তারাও সুযোগ পাবে কাজ করার জন্য তাদের নেটওয়ার্কের মাধ্যমে। সুতরাং এটা গুরুত্বপূর্ণ যে দেশে বিদেশে যেখানেই ষড়যন্ত্র হোক, আমার ঘর যদি আমি গোছাতে পারি, আমার অবস্থান কেউ নড়াতে পারবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, অর্থ দিয়ে অনেক কিছু হয়। তারপরে তাদের যারা বেনিফিশিয়ারি ছিল তারাও তো দেশের মধ্যে অবস্থান করছে। তো দেশের বাইরে একটা বড় ধরনের আর্থিকভাবে তারা
অনেক একটা ভালো অবস্থায় আছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে সেখানেও খরচ করবে, এখানেও খরচ করবে। তো এই জন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ অপশক্তি কোনোদিন টিকে থাকতে পারে না আপনার। সুতরাং আমাদের দেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা স্বৈরাচারকে বিদায় করেছে, ফ্যাসিস্টকে বিদায় করেছে। সুতরাং দেশ গড়ার জন্য আমি নিশ্চিত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে, জাতি হিসাবে সবাই মিলে দেশটাকে গড়তে হবে। এটা কোনো মত গোষ্ঠীর ব্যাপার না, দেশটা গড়তে হলে সবাই মিলে কাজ করতে হবে। মনে করি সেই অবস্থায় আমরা পৌঁছেছি। এখন আমি মনে করি বাংলাদেশ একটা ভালো অবস্থানে পৌঁছেছি, এবং এই অবস্থানটা আমরা, এই অবস্থাকে, এই সুযোগটা আমরা হারাতে পারবো না। ওইটা তো আমাদের ওই বিভিন্ন জায়গায় কাউন্সিল হচ্ছে, ওগুলো সমাপ্তি ঘটলে পরে একটা ডেট দেওয়া হবে। না, মূল প্রত্যাশা একটাই তো, অন্তর্বর্তীকালীন সরকার যত তাড়াতাড়ি সম্ভব ট্রানজিশন টু ডেমোক্রেটিক অর্ডার, এটা যত তাড়াতাড়ি করতে পারবে আমার মনে হয় তত বেশি দেশের মঙ্গল। এটা যখন পালিয়ে যে কেউ যায় তাকে বাইরে থেকে এনে বিচার করার দাবিটা তো আমি বাতিল করতে পারি না, তাই না? সুতরাং তার তো নিজের থেকে ফিরে আসা উচিত। দাবি আসবে কেন? সে তার যদি সেই সৎসাহস থাকে, সে এসে বিচার ব্যবস্থার সম্মুখীন হতেই তো পারে, তাই না? এখন তো বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন, মোটামুটি স্বাধীন, তাই না? সুতরাং এখন তার ফিরে আসতে তো অসুবিধা নাই। আগে তো দেশের বিচার ব্যবস্থা স্বাধীন ছিল না, মানুষকে পালিয়ে থাকতে হয়েছে, কারণ তার বিচার পাবে না, তার তো বিচার, তাকে তো অন্যায়ভাবে শাস্তি দেবে, তো মানুষের জন্য অনেকে সম্মুখীন হতে সাহস করে নেই। কিন্তু এখন তো দেশের বিচার, স্বাধীন বিচার ব্যবস্থা চলছে। আমাদের দেশের মানুষ মালিকানা ফিরে পেতে চেয়েছে, একসাথে কাজ করব, তার নাগরিক অধিকার ফিরে পেতে চেয়েছে, এবং সেটা সঠিকভাবে প্রয়োগ করে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাই মিলে। ধন্যবাদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।